গিয়েছিলাম, আজই লক্ষিন্দর স্কুল হইতে বাড়ি ফিরেছি। তাই তো আমি এই মনুষ্যার রূপ দূরে রেখে এক সুন্দর রূপ ধারণ করে ওই লক্ষিন্দরকে বিয়ের কথা আমি স্মরণ করে দিব। দেখি সে লক্ষিন্দর কত দূরে গিয়েছে। সত্যি গগনী অনেক বড় বেলা হয়েছে। মামাই বলেছে লখাই পাঠশালা ছুটি হওয়া মাত্র রাজপ্রাসাদে চলে আসবে। না জানি মা আমার জন্য পথবাণী চেয়ে আছে। না 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 না, পাঠশালা ছুটি হয়েছে, আমি যাব। মাকে গিয়ে বলো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ছুটে যাই। কে ধাক্কা দিয়েছে? আমি। তুমি ধাক্কা মেরেছো। তা কিছুতেই হতে পারে না। পিতা আমায় বলেছে লখাই পথ চলতে গেলে মাথা নিচু করে চলতে হয়। তাই তো তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছো। আমি ধাক্কা মেরেছি? নিশ্চয়। না, তোমার ভুল ধারণা। আমি ধাক্কা মারিনি, তুমি ধাক্কা দিয়েছো আমায়। বেশ, তবে যদি তাই হয় আমার ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও। দাঁড়ো দাঁড়ো, তোমার সঙ্গে কয়েকটি কথা রয়েছে। কথা? হ্যাঁ। বলো তো। আচ্ছা বলো তো, তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। পাঠশালায়? হ্যাঁ। পাঠশালা হইতে কোথায় যাচ্ছ? আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। তাই? তোমাকে ঠিক দেখি রাজপুত্রের মতো লাগছে। তুমি ঠিকই বলেছ। চম্পকনগরে যিনি অধীশ্বর চাঁদকে চেনো, তারই আমি সন্তান। আমার নাম লক্ষিন্দর। লক্ষিন্দর? তোমার পিতার নাম? আমার পিতার নাম চাঁদ সওদাগর। তাই? আচ্ছা তুমি আগে একটি কথা জিজ্ঞাসা করো, তুমি আমার কথা রাখবে? বলো। আরে যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে বাড়িতে যেতে হবে। ঠিক আছে বলছি। আচ্ছা তুমি কি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল? তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ও বাবা, এত বড় হয়েছে কিন্তু বিয়ে কি জিনিস তাও তুমি জানো না? সত্যি, ছোট থেকে বড় হয়েছে রাজপ্রাসাদে। বিয়ে এমন কি জিনিস পিতা মাতা আমাকে তো কোনোদিন বলেনি। তাই? সত্যি। শোনো আমি তোমায় বলছি, তুমি যদি বিবাহ করো, আমি কি সুন্দর, আমার চেয়ে তুমি সুন্দরই পাবি। তাই নাকি? হ্যাঁ। সত্যি তোমার মাথাটা গেছে মনে হয়। কেন? প্রথম আজ এমনি করে আমাকে কি উল্টো পাল্টো ভুলভাল বলতে, তাই তুমি এভাবে আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি জানি সে হচ্ছে বাচ্চা ছেলে, তার সর্বাঙ্গ শরীরে কোনো কাম জ্বালা নেই। এই মুহূর্তে আমি সে কাম দেবে কাছ থেকে কাম জ্বালা নিয়ে এসে ওই লক্ষিন্দরকে ছেড়ে দিলাম। একে আমি ভুল করছি। আজ প্রথম আজ একটি অপরূপ সুন্দরীর সঙ্গে দেখা হয়েছে। সেই সুন্দরী আমার সঙ্গে কথা বলছে, কিন্তু সুন্দরীর সঙ্গে আমি কথা বলছি না কেন? না না না, আমাকে যে তার সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু কি করে কথা বলবো? না না না, তার মুখখানে যে আমার চোখে ভেসে ওঠে, আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, তুমি কাকে কি বলছো? আমি তোমাকে বলছি। আমাকে? সত্যি, বিয়ে এমন কি জিনিস আমি এতক্ষণই বুঝতে পেরেছি। তাই একটি কথা বলবো তোমাকে। একটি কেন, 10টি কথা বলতে পারো। তুমি আমাকে বিবাহ করবে, বলো না? ও তোমাকে? ও বাবা, তুমি যদি আমাকে বিবাহ করো, তোমার বাবা কি মা তোমায় মেনে নিতে পারবে? নিশ্চয়ই মেনে নেবে। না না, কোনোদিনও মেনে দিতে পারবে না। তবে আমি যে তোমার রূপে মুগ্ধ হয়েছি, তোমার চোখখানা যেন দেখে মনে হয় আকাশের তারার মতো, তোমার বদনখানা দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেছি। তাই তোমাকে আমি সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই, কাছে পেতে চাই সুন্দরী। শোনো, তুমি যদি আমাকে বিবাহ করো, তাহলে কিভাবে বিবাহ করবে বলো? এমন কিভাবে? আমি তোমায় বলে দিচ্ছি। তুমি স্কুল হইতে যে বাড়ি ফিরে যাচ্ছ, তোমার যে রয়েছে গোসা মন্দির, ওই গোসা মন্দিরে প্রবেশ করবে, তাহলে তুমি আমাকে পাবে। তোমার দাদু কি তোমার পিতা যদি তোমাকে নেওয়ার জন্য আসি, তাহলে তোমার দাদুকে তুমি সত্যবাদী করবে, তাছাড়া বের হবে না বা গোসাঘর হইতে। তাই নাকি? হ্যাঁ। তবে যদি তাই হয়, তোমার কথা মতো গোসা মন্দিরে প্রবেশ করব। আমি তোমার জন্য আমি পথমানি চেয়ে থাকবো। তুমি আমাকে কথা দাও, আমি যতক্ষণ পর্যন্ত গোসা ঘর থেকে বের না হয়ে আসবো, তুমি আমার জন্য পথমানি চেয়ে থাকবে। ঠিক আছে। তাই আমি একটি কথা বলবো। কি বলো? এ জীবন
তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। তাই নাকি? এ জীবন তোমাকে দিলাম গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। শোনা, একেবারে কাছে। ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম গো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও। প্রিয়, কথা দিলে তো তুমি যদি তাই হয় এই মুহূর্তে তোমার কথা মতো আমি ওই গোসা মন্দিরে প্রবেশ করলাম। তাই আমি লক্ষ্মীদারকে বিয়ের কথা সরোদন করে দিয়েছি। ওই লক্ষ্মীদার যদি বিয়ে না যদি করে তাহলে যে আমার কাজ সমাধান হবে না। আজ আমি এমন কি সব আমার লখাই 10টার সময় স্কুলে গেছে, কিন্তু অবসর হয়ে গেল। কই লখাইটা এখনো ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে না দেখলে আমি আগে মুহূর্তে স্থির হয়ে থাকতে পারি না। কেন রে লখাই, কেন এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? আয় না লখাই,
আয় না একটিবার তোর এই হতভাগীকে মা মা বলে ডেকে একটিবার সান্ত্বনা দে। ওরে লাখাই, তুই যদি আমার একটিবার আমার চোখের আড়াল হয়ে যাস, আমার কাছে যেন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় রে লাখাই। আয় না বাবা, আয় না একটিবার আমাকে মা। ও কোথায় গেলি রে ওরে বাবা লখা, একেবারে মা বলে মামা বলে আমার কে দিবে তুই যে আমার নয়নমণি, আমার অঞ্চলের
একে জয় পুত্র আমি ভাষাই না আমার লখাইকে আমি হারিয়ে দিলাম। আজ যেন অন্তপুর থেকে কান্নার রোল ভেসে আসে। কি হয়েছে রাজপ্রাসাদে? কে এমনি ভাবে আর্তনাদ করে কাঁদছে? না না, আমি একটিবার রাজপ্রাসাদে গিয়েই দেখি। কে ডাকিবে এই হতভাগীকে? কে? এই হতভাগীকে কে আনবা? বৌরানী, বৌরানী, কে? বৌরানী, কাকা বাবু বৌমা, কি কি হয়েছে তোমার, যার জন্য তুমি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছো মা? বলো না, কি হয়েছে? আমার বুকের মানিক গো। বুকের মানিক? তুমি কার কথা বলছো? আমার বুকের মানিক লখাই। লখাই? কি কি হয়েছে বৌমা? লখাইয়ের এমন কি হয়েছে? আমার লখাই। বৌমা, তুমি যদি আমার কাছে প্রকাশ না করে বলো, কি করে বুঝবো আমি? আপনি সকাল 10টার সময় আমার লখাইকে দিয়ে আসছিলেন না স্কুলে? সত্যি? কিন্তু অবসর হয়ে গেল, লখাই আমার এখনো ফিরে এলো না। লখাই ফিরে আসেনি? এ কি বলছো বৌমা? আমি 10টার সময় লখাইকে পাঠশালায় রেখে এসেছিলাম, এখনো পর্যন্ত লখাই ফিরে আসেনি। এ কি, যার জন্য তুমি কাঁদছো মা? কাঁদবো না কাকা বাবু। বৌমা, যে মা নাকি এক এক করে 6-6টি সন্তানকে হারিয়েছে, কত ভাগ্যের বলে আমি যে আমার সন্তানকে পেয়েছি। আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দেই, বৌমা, এই হতভাগীকে কে মা? বৌমা, মায়ের মুখে অলক্ষণে কথা বলতে নেই মা। লখাই আমাদের ছেলে মানুষ, পাঠশালায় গিয়ে হয়তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশে হয়তো সে বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। না গো কাকা বাবু, আমি সারা গ্রাম তন্ত্র বিতন্ন করে খুঁজে দেখলাম, আর স্কুলের বন্ধুদের বাড়ি বাড়ি গেলাম, মনে বললাম করে কৃষ্ণ, বল না বাবা তোদের সঙ্গে আমার লখাই এসেছে, বল না। কি বললো তারা? ওরা সবাই বললো গো রানীমা, আপনার লখাইয়ের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হয়নি গো। বৌমা, আমার লখাই গো, কেঁদো না মা, কেঁদো না। লখাইকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। লখাইকে যখন আমি পাঠশালায় রেখে এসেছিলাম, লখাইকে আমি বলেছিলাম, ওরে দাদু ভাই, তোর পাঠশালার ছুটি হলে আমি তোকে নিতে আসবো। কিন্তু আজকে রাজ কাজে ব্যস্ত ছিলাম বলে আমি লখাইকে আনতে যেতে পারিনি বলে সে হয়তো অভিমান করেছে, অভিমান করে হয়তো কোথাও লুকিয়ে আছে। না গো কাকা বাবু, আমার লখাইকে আমি বড় করেছি, আমার লখাইকে আমি ভালোভাবে চিনি গো। যার যতই মনে অভিমান হোক না কেন, আমার কাছে এলে যে তার অভিমান ভঙ্গ হয়ে যায় গো। আমার কাছে এলে যে তাকে আমি আমার মনের মতো করে নে।
হারাবার যন্ত্রণা সবাই বুঝতে পারবে না গো। যে বাবা মা সন্তানকে একবার হারিয়েছে সেই বাবা মারাই জানে সন্তান হারাবার কি যে যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, দোয়াই করে আজকের দিনে আমার লখাইকে আপনি জীবন থেকে হোক না কেন বৌমা, আমাকে এনে দিন না গো। লখাইকে আমি ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি মা। লখাইকে তো আমিও কম ভালোবাসি না। আজ আমি তোমার সামনে এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিচ্ছি বৌমা, আমি ছলে বলে গাইদা কৌশলে যেই করে হোক না করে তন্ন তন্ন করে সারা চম্পকনগর খুঁজবো, যেখানে থেকে হোক না কেন লখাইকে আমি নিয়ে আসবো বৌমা। আর যদি লখাইকে না পাই, না পান তাহলে কি করবেন কাকা বাবু? আমি আর কোনোদিন রাজপ্রাসাদে কি ফিরে আসবো না বৌমা। আপনার এগুলো আমি আর কোনোদিন ফিরে আসবো না, আমি তোমায় কথা দিলাম। হায়রে ভগবান, আপনার কাছে এই আমার একটি অনুরোধ, এমন করে কোনো বাবা মার কোল শূন্য করে সন্তানকে নিয়েছেও না, তারা যে আমার মতো আর সহ্য কেউ করতে পারে। বৌমা চলে গেল, হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল। আরে কেনই বা কাঁদবে না? সে মা এক এক করে ছয় ছয়টি সন্তানকে ওই সাগরের জলে বিসর্জন দেয়। কত না সাধনার বলে পেয়েছিল দুর্লভ লখাই। আজ যদি সেও ছেড়ে চলে যায়, কোনো মা কি পারে বেঁচে থাকতে? পারে না। ওই সন্তান হারার বিয়োগ ব্যথায় যেন মায়ের পাঁজর ভেঙে গেছে। তাই তো আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে সারা চম্পকনগরে ঢোল ঘোষণা করবো, কেউ যদি লখাইকে ফিরিয়ে নিয়ে আসতে পারে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। আর আমিও নিজেও তন্ন বিতন্ন করে সারা চম্পকনগর খুঁজবো। লখাই দাদু ফিরে ফিরে। একে অনেকক্ষণ হলো আমি গোসামন্ত্রে প্রবেশ করেছি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে পিতামাতা আমার নিশ্চিন্তায় রয়েছে ওই রাজপ্রাসাদে? না 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 না, গোসামন্ত্রে প্রবেশ করেছি আমি ঠিকই করেছি, কেননা আমাকে জানতেই হবে বিয়ে এমন কি জিনিস, জানতেই হবে। লখাইকে যেন আমি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজলাম, যাকে জিজ্ঞেস করি সেই যেন বলে আমি লখাইকে দেখতে পাইনি। আমরা লখাইকে দেখিনি, কি করব? আমি তো রানীমাকে কথা দিয়েছি, যদি লখাইকে আমি খুঁজে না পাই আমি রানীমার সম্মুখে গিয়ে দাঁড়াবো না। না না, আমাকে একটু শক্ত হতে হবে। আজকে না হয় না পেলাম, আগামীকাল আবার সকালবেলা উঠে আবার আমি লখাইয়ের সন্ধানে ফিরে যাব, আবার লখাইকে খুঁজবো। দেখি কি আজ আমি দেখছি আমাদের গোসাঘরের দরজা তো প্রত্যেক দিন খোলা থাকে, কিন্তু আজ গোসাঘরের দরজা বন্ধ। তবে তবে কি আমার দাদু ভাই সেই গোসাঘরে প্রবেশ করে আছে? না না, লখাই তো ছেলে মানুষ, অভিমান সম্বন্ধে সে বোঝে না, কিন্তু তবুও যেন আমার মন খুব গাইছে। না জানি দাদু ভাই অভিমান করে এই গোসাঘরে প্রবেশ করে আছে। তাই তো আমি একটি বারে ডেকে দেখবো, দেখি এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি কে
কে এই গোসাঘরে প্রবেশ করেছো? এই তো মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। না না না, আমি সারা দিই। কে দাদু নাকি? লখাই, দাদু ভাই, কি করেছো দাদু? তুমি কি করেছো? শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো দাদু ভাই। আর তোমার জন্য আমি সারা চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। দাদু, এই গোসাঘর থেকে আমি বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? আমি তাতেও রাজি দাদু ভাই, তাতেও রাজি। এই নাও, আমি জানলাতে হাত বেরিয়ে দিয়েছি। বলো 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, আমি দরজাখানা খুলে দিচ্ছি। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। কি দাদু, দাদু ভাই, চেয়ে দেখো, তুমি এই অন্ধকার গোসাঘরে প্রবেশ করে আছো। সর্বঙ্গ যেন তোমার মশার কামড়ে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে সর্বাঙ্গ। চলো দাদু, চলো। কিন্তু জানো দাদু, আমি কেন এই গোসাঘরে প্রবেশ করেছি? দাদু ভাই, কেন? ওই না, শোনো শোনো ও গো দাদু, দাদু বলি যে তোমারে, আরে বল বল। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। লখাই, আমি ওই স্কুলে আর যাব না দাদু, যাব না। স্কুলেরও লেখা পড়া দাদু ভালো তো লাগে না। কেন? লেখা পড়াই ও গো দাদু, আমার মন তো বসে না। ওই লেখা পড়াই ও গো দাদু, আমার মন তো বসে না। ও তাই বুঝি? আরে বলো। তুই আমায় যেমনি ভাবে টানাটানি করছিস, আমি কি তোর মতো ছোট কচি খোকা নাকি? আচ্ছা দাদু ভাই, শোন শোন, এই যে তোমার এখন লেখাপড়া করার বয়স, হ্যাঁ, তুমি এই বয়সে লেখাপড়া না করে স্কুলে যাবে না, লেখাপড়া করবে না, আমি বুঝেছি। কি বুঝেছো বলো? তুমি বুঝি ব্যবসা করবে? না দাদু, তাহলে তোমার বাবার সঙ্গে তুমি বাণিজ্য করতে যাবে? না দাদু, ব্যবসা করবে না, বাণিজ্য করবে না? আমি কি করব জানো? লেখাপড়া ছেড়ে দাও ও গো দাদু, বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। ও দাদু, বিয়ে করবে? যার মুখ থেকে দুধের গন্ধ জানিছে নাকি বিয়ে করবে? ওরে দাদু ভাই, বিয়ে করতে হলে উপযুক্ত বয়স হতে হবে। শোনো দাদু, আমি চাই না ওই পিতার রাজ সিংহাসন, চাই না আমি বাণিজ্য করতে। তাই আমি বিয়ে করব বলে যখন বায়না করেছি তোমার কাছে, আমাকে বিয়ে দিতে হবে শুধুমাত্র এই 1 সপ্তাহের মধ্যে। দাদু, তুমি কেন বুঝতে চাইছো না? একটি কথা বলবো? বলো। বিয়ে যে করেছে অকালে সে মরেছে। শোনো দাদু, এই দেখো, আমাকে দেখো, এতখানি বয়স হয়ে গেল, আমি এখনো বিয়ে করি। তাই নাকি? হ্যাঁ। শোনো দাদু, তুমি বিয়ে করোনি বলে আমি করব না তা কি করে হয়? আর যদি বিয়ে না দাও আমি কি করব জানো? কি করবে? ওই দেখা যায় সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার প্রাণখান আমি বিসর্জন দেব। দাদু ভাই, আমি এতদিন ভাবতাম
তুমি ছোট আছো, তোমাকে বিয়ে না দিলে তুমি এই সুন্দর প্রাণটা ওই গঙ্গার জলে বিসর্জন দেবে। কিন্তু দাদু ভাই, তবে তাই নয়, তুমি কি ভুলে গেছো আমার সঙ্গে ত্রিসত্যিকার করেছো? অঙ্গীকার কি? সত্যি তো, আজকের দিনে যেন আমি লখাইয়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি, আর অঙ্গীকার যদি ভঙ্গ করি, না 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 দাদু ভাই, আত্মহত্যা করো না। আত্মহত্যা যে মহাপাপ, নরকে হাই গমন। তাই আজকের দিনে তোমায় যখন আমি ত্রিসত্য অঙ্গীকারের কথা দিয়েছি, আমি এই মুহূর্তে সদাগরের কাছে গিয়ে তোমার বিয়ের কথা আমি জানাবো। পিতার কাছে গিয়ে তুমি বিয়ের কথা বলো, আর আমি ততক্ষণই চাই মায়ের সঙ্গে দেখা করে আসি। যাও, যাও। কি লখাইয়ের বিয়ের কথা আমি কি করে বলবো? সদাগরের কাছে যদি এই কথা বলি, না জানি সদাগর মশাই আমাকে দোষারোপ করবে। না না, তবু যে আমায় বলতেই হবে, আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। যাই যাই যাই, অবিলম্বে সদাগরের কাছে সব কথা খুলে বলি। যাই। আজ আমার কি আনন্দ! পুত্র লক্ষ্মীন্দর বার্সালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে। আমারই অবর্তমানে চম্পাকি নগরের সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে। কিন্তু লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার এখনো জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই কিন্তু চাঁদ, সব আশা যে ব্যর্থ হয়ে গেল। চাঁদ, সব আশা ব্যর্থ হয়ে গেছে। হ্যাঁ চাঁদ, এ আপনি কি বলছেন? চা বলবার জন্য আমি ছুটে এলাম। সে কথা বলতেও যেন আমার কণ্ঠ কম্পিত হয়, মন্ত্রী কাকা, জিহ্বাখানা যেন আড়ষ্ট হয়ে যায়। তুমি যদি আমায় একটিবারও অভয় প্রদান করো, তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি। আজ আমি একই দেখছি মন্ত্রী কাকা, মলিন বদন, নয়নে নির্বারিশন হচ্ছে। যে কথাটা বলবার জন্য ছুটে এসেছেন, সে কথা বলতে নাকি আপনার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। আপনি নির্ভয়ে বলুন মন্ত্রী কাকা। চলো চাঁদ, আজকে লক্ষ্মীন্দর আমাদের পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসেন। সে কি লক্ষ্মীন্দর গৃহ মাঝে ফিরে আসেনি? হ্যাঁ। কিন্তু কেন? লক্ষ্মীন্দরকে কেন আসেনি জানো চাঁদ? সে নাকি, তাকে নাকি আমরা এক মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছি বলে। মূল্যবান বস্তু থেকে বঞ্চিত? আপনি কি বলছেন? হ্যাঁ, যখন আমাদের লক্ষ্মীন্দর গৃহ মাঝে ফিরে আসেনি, বৌরানীর জন্য অঝন্যে কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। এমন সময় রাজকার্য শেষ করে আমি রাজপ্রাসাদে প্রবেশ করি। আমার পা দুটি জড়িয়ে ধরে বলল, গো কাকু, আমাদের লখাই যে গৃহ মাঝে ফিরে আসেনি। তৎক্ষণাৎ আমার মস্তকে বজ্রাঘাত হলো। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। সারা চম্পকনগর থেকে তন্ন তন্ন করে খোঁজার পরও কোথাও যেন লক্ষ্মীন্দরকে পেলাম না। লক্ষ্মীন্দরকে পেলেন না? তারপর দেখি রাজপ্রাসাদে ফেরার পথে আমাদের লক্ষ্মীন্দর প্রবেশ করে আছে আমাদের ওই নোংরা গোসা ঘরে। লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে? হ্যাঁ, এ কথা আমি শুনেছি। চম্পাকি নগরের প্রজারা যদি কেউ শোনে, ওরা আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে, ওই চলে যাচ্ছে চ। নিজের পুত্রের অভাব মেটাতে পারেনি বলেই লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরের এমন কি স্বভাব রহিয়াছে যার জন্য ওই গোসা ঘরে লক্ষ্মীন্দর প্রবেশ করেছে? তারপর আমি তখন উচ্চস্বরে একবারে ডাকলাম। ডাকার পর লক্ষ্মীন্দর সাড়া দিয়ে আমায় বললো, গো দাদু, এই গোসাঘরের দরজা আমি খুলতে পারবো না। যতক্ষণ না তুমি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছো, আমি গোসাঘরে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাব। আমি নিরুপায় হয়ে লক্ষ্মীন্দরের ত্রিসত্য অঙ্গীকার করলাম। অতঃপর বেরিয়ে এসে আমায় বলল, ওগো দাদু,
আমায় তোমরা সব থেকে মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছো। আমি বললাম কি? বলল আমার সবচেয়ে আমার জন্য বলতো দিতে হয়। কিন্তু আপনি না বললে তো আমি বুঝতে পারবো না মন্ত্রী কাকা। লক্ষ্মীধর বলল, গো দাদু, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে। মন্ত্রী কাকা, এতক্ষণে আপনি আমাকে হাসালেন মন্ত্রী কাকা। যে লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে, আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা। রহস্য? কিন্তু এরপরেও আমি বলবো লক্ষ্মীন্দরকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে, নইলে তার সুন্দর প্রাণটা এই গণ্ডবী নদীতে বিসর্জন দেবে। মন্ত্রী কাকা, এই রহস্য ছাড়া আর কি হতে পারে? নাবালক সন্তান মন, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ হয়নি, সেই পুত্রটাকে বিয়ে করবে, যার জন্য গোসা ঘরে প্রবেশ করেছে। আপনি মিথ্যে বলছেন। চাঁদ, আমি সত্য বলছি চাঁদ, লক্ষ্মীন্দরকে বিয়ে দিতে হবে। লক্ষ্মীন্দর বিয়ে আমি বিশ্বাস করতে পারি না মন্ত্রী কাকা। ও বিচলিত হতেই পারে না। পারে না? এ কি বলছে চাঁদ? লক্ষ্মীন্দরকে যাবে তিনি সত্যকে কথা দিয়েছে। বলো না চাঁদ, কি করবো? লক্ষ্মীন্দর যে বিয়ের জন্য উলবাল হয়ে গেছে। চুপ করো! লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষ্মীন্দরের বিয়ে দেওয়ার জন্য আপনি বিচলিত হয়েছেন। আপনি চাইছেন আমি যেন লক্ষ্মীন্দরের বিয়ে দিই। এরপরে 6 সন্তানের বিয়ে দিয়েছিলাম আপনার পরামর্শ করে, আপনার যুক্তি মতো বিবাহ দিয়ে আমি বুঝি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি একজন ঠক, আপনি একজন প্রতারক, আপনি একজন মিথ্যাবাদী। প্রতারক মিথ্যাবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। তাই এই মুহূর্তেই এই পবিত্র রাজপ্রাসাদ থেকে আপনি বেরিয়ে যান। কথা মন্ত্র নেমে এসে মস্তিষ্কে আমার। এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না? বাহ বাহ চাঁদ, বাহ! আজ আমি জর্জর হয়ে গেলাম, আজ আমি প্রতারক হয়ে গেলাম। আমি একজন ঠক। বাহ, ভালোই হলো চাঁদ, ভালোই হলো। যদি আমি অবসর পেয়ে গেলাম চাঁদ, চাঁদ, আমি তোমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছি। তোমার 6টি সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে বিবাহ দিয়েছিলাম। তোমার কনিষ্ঠ পুত্রকে আমি কোলে পিঠে করে মানুষ করব, যাদের মুখ পরিচয় আজ পর্যন্ত আমি বিবাহটুকু করিনি। তার কাছে আজকে আমি প্রতারক হয়ে গেলাম। আমি অবসরে পেয়ে গেলাম চাঁদ, অবসরে পেয়ে গেলাম। রইল রইল তোমার হাজার হাজার প্রজা, রইল তোমার সোনার রাজপ্রাসাদ। আমার দিলে দিলে করা ভালোবাসা নিমিশের মধ্যে মিশে গেল। তাই তো ঠিক বলেছ, ঠোক জচ্ছরের স্তর তো রাজপ্রাসাদ নয়। তাই তো এই রাজপ্রাসাদের মায়া মমতা আমার এই চোখের জলে মুছে দিয়ে গেল। দাঁড়ান মন্ত্রী কাকা,
আমি জানি চাঁদ, তুমি আমায় পিছু কেন ডাকলে। এই রাজপ্রাসাদে আমি তো বেতনভুক্ত কর্মচারী মাত্র। আমার আমার অঙ্গে তো এখনো রাজপ্রসাদটুকু রয়ে গেছে। তো চাঁদ, এই পোশাকটুকু তুমি খুলে না। না মন্ত্রী কাকা, আপনার ওই মন্ত্রী প্রসাদ খুলে নেবার জন্য আপনাকে আমি পিছু ডাকিনি। কেন রেখেছি জানেন? কেন চাঁদ? অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? অবুঝ সন্তান করিয়াছি মহাবল, আপনি আমাকে পিতৃজ্ঞানে ক্ষমা করুন মন্ত্রী কাকা। ওরে ওরে চাঁদ, তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা। তোমার পিতাজিদের মৃত্যু শয্যায় ছিল। সেদিন আমার হাত দুটি ধরে আমায় বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার একমাত্র পুত্র চাঁদ সদাগরকে তোমার হাতে অর্পণ করে দিলাম। এই চাঁদকে তুমি দেখো। আর সেই দায়িত্ব আজও আমি পালন করে এসেছি। মন্ত্রী কাকা, এই রাজপ্রাসাদের প্রতিটি কোনায় কোনায় যেন এই বৃদ্ধের ভালোবাসা জড়িয়ে আছে। চাঁদ, আজ অজান্তে আপনাকে কটু ভাষা প্রয়োগ করে আপনার কোমল অঙ্গে আমি আঘাত দিয়েছি, কিন্তু জানেন লক্ষ্মীন্দরের বিয়ের কথা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম? কেন চাঁদ? আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন সত্য। লক্ষ্মীন্দর প্রত্যেক পাঠশালায় যেত আসতো, একদিন যেন ফিরে এসে বলছে, পিতা গো আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বললে, কি বললে চাঁদ? জানো পিতা, আমি যখন পাঠশালা থেকে ফিরে আসি, প্রথম আজ যেন ধাত্রীমা আমায় বক্ষে জড়িয়ে ধরে কাঁদে। আমি ভাবলাম ধাত্রীমার কোন লোভ লালসা রয়েছে। ধাত্রীমাকে আদেশ করলাম, বলো বলো তো ধাত্রীমা, এমন কিবা অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে পক্ষে জড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা যেন বলতে নারাজ, ধাত্রীমা বলতে নারাজ। ক্রোধে আমি ব্যত্যাঘাতের আদেশ করলাম। যখন ব্যত্যাঘাত করা হয়, ধাত্রীমা আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানেন সৌদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ অনুষ্ঠিত নাকি বাসর ঘরে লক্ষ্মীন্দর কই কালকে উঠে বিষধর সাপে দংশন করবে। তাই নয় চাঁদ? আর সে কথাটা বলতে বলতে ধাত্রীমা যেন শিলায় পরিণত হলো। শিলাস্তূপে করোনা কাছে চণ্ডী মন্দিরের সম্মুখে, যতবার চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, যেন ধাত্রীমার করুণার্ত কণ্ঠস্বর আজও আমার কর্ণে ভেসে আসে। মনে হয় যেন ধাত্রীমা আজও কাঁদে। সব জেনে শুনে আমি কি করে লক্ষ্মীন্দরের বিয়ের আয়োজন করবো আপনি বলতে পারেন? তাই তো চাঁদ, কিন্তু কিন্তু লখাই যে আমাদের বিচলিত হয়ে উঠেছে। লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবেন এমন কোন যুক্তি আপনার কাছে নেই মন্ত্রী কাকা? নেই নেই। আপনি কি বলছেন? হ্যাঁ, আমার কাছে কোনো যুক্তি নেই। আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি। আপনি শুধু লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাতে পারবেন না। কিন্তু চাঁদ,
আমায় কিছুক্ষণ ভাবতে সময় দাও। ভাবুন মন্ত্রী কাকা, ভেবে চিন্তে স্থির করব কি করলে লক্ষিন্দরের বিয়ের মত ভাঙানো যায়। পেয়ে গেছি, পেয়েছে? পেয়ে গেছি। মন্ত্রী কাকা বিয়ের মত ভোলানোর আমি উপযুক্ত উপায় বের করে দিই। বলুন মন্ত্রী কাকা বলুন, এমন কি করলে লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হবে? সদাগর, একদিন গেছিলাম আমি উড়িষ্যার কটক শহরে, সেখানে দেখে এসেছিলাম স্বর্ণগিরি বাজ পায়রা। হ্যাঁ, যে পায়রা কথা বলতে পারে। আমার মন বলছে ওই স্বর্ণগিরি বাজ পায়রা যদি দাদু ভাইয়ের হাতে তুলে দিই, পায়রার সঙ্গে কথা বলবে আর আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করবে। খেলাধুলা করতে করতে বিয়ের মত ভুলে যাবে, এদিকে আমার 12 বছরও পেরিয়ে যাবে। গিরিবাজ পায়রা পেয়ে লক্ষিন্দর পায়রা নিয়ে খেলাধুলা করবে, আর সবাই মন দিয়ে লেখাপড়া করবে, আর দেখতে দেখতে 12 বছর অতিক্রম করবে। এ যদি সত্যই হয় মন্ত্রী কাকা, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তেই ছুটে যাবেন আপনি ওই উড়িষ্যার কটক শহর।